হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে সাবজেক্টটি পড়তে চলেছি সেটি হলো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স একটি প্রচন্ড গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এটি বিভিন্ন দিকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যেও আমরা এর প্রচুর অভূতপূর্ণ গুরুত্ব লক্ষ্য করে থাকি। এই সাবজেক্টটির পড়ার জন্য আমাদের মেনলি দুটো পার্ট সম্পর্কে জানতে হবে। একটি হলো থার্মো আর পরেরটি হলো ডায়নামিক্স। এই সাবজেক্টটিতে আমাদের দুটো পার্ট আছে। তো সাবজেক্টটি শুরু করার আগে আমি নিজের সম্পর্কে কিছুটা এগিয়ে দিতে পারি। আমি অরিত্র চৌধুরী। আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি বর্তমানে আইআইটি খড়গপুর থেকে আমার পোস্ট গ্রাজুয়েট কোর্স করছি। তো আমাদের এবার সাবজেক্টটি সম্পর্কে একটা লেআউট চক করে নেওয়া যাক। তো আমরা এই সাবজেক্টটি মোট 4টি দিনে 4টি পার্টে কমপ্লিট করব। 4টি পার্টের মেন যে পার্টগুলি আমরা পড়ব সেটা হচ্ছে, আমরা প্রথম দিন মানে আজকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পড়ব। সেকেন্ড দিন এরপরে আমরা ফার্স্ট ল সম্পর্কে জানবো। আচ্ছা, বলে রাখা ভালো, থার্মোডাইনামিক্সের মোট 4টি ল আমাদের আছে। তো তো এই 4টি ল এর সম্পর্কে আমরা জানবো এবং সেগুলি কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বা কি রকম তার উপকারিতা কি, তার লিমিটেশন কি, সেগুলো সম্পর্কেও জানবো। এর পরের দিন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হেসেস ল। তার পরের দিন আমরা সেকেন্ড এবং এর অনেক রকম অঙ্ক আমরা সম্পর্কে জানবো থার্ড দিনে, এবং লাস্ট দিনে আমরা সেকেন্ড এবং থার্ড ল সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা 0th ল সম্পর্কে জানবো এবং এই 4টি থার্মোডাইনামিক্যাল ল আমাদের হাতে আছে। 0th ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ওকে, তো এবার থার্মোডাইনামিক্স সম্পর্কে শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা বলছিলাম, আমি থার্মোডাইনামিক্সের মধ্যে দুটি পার্ট আছে, একটি হলো থার্মো, সেকেন্ডটা হলো ডায়নামিক্স। তাহলে আমরা থার্মোডাইনামিক্স বলতে মেনলি কি বুঝি? না, আমরা প্রধানত তাপ বা থার্মো এবং ডায়নামিক্স এবং মানে গতিবিদ্যা, মানে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনে আমরা কিভাবে ডায়নামিক্যাল সিস্টেম দেখতে পাবো, সেই জিনিসটা মেনলি আমরা থার্মোডাইনামিক্সে জানতে পারি। এটা ছাড়াও আরো অনেক জিনিস আছে যেটা থার্মোডাইনামিক্সে জানা যায়। এখানে বলে রাখা ভালো, থার্মোডাইনামিক্সে আমরা কিন্তু 4টি ল সম্পর্কে জানতে পারি। এগুলি কোনো পরীক্ষালব্ধ এক্সাক্ট কোনো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমাদের কাছে নেই। এটি একটি ল, এটি কোনো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন নয়। এই লগুলি থেকে আমরা ক্রমশ ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে আসি। তাহলে এবার আমরা থার্মোডাইনামিক্সের বিভিন্ন ইন্ট্রোডাকশন থেকে আমরা ক্লাসটি চালু করছি। থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন বলতে গেলে আমরা ফার্স্ট
যে জিনিসটা শিখতে চলেছি সেটা হলো থার্মোডাইনামিক্সের কতগুলি টার্ম আছে। এই টার্মগুলি আমরা প্রথম শিখব, যার মধ্যে ফার্স্ট যে টার্মটি আমরা শিখব সেটি হলো সিস্টেম। কোনো একটি থার্মোডাইনামিক্যাল স্টাডি যখন আমরা করি, সেই জায়গাটাকে আমরা মোট তিনটে ভাগে ভাগ করতে পারি। সেটি হলো সিস্টেম, সিস্টেম সারাউন্ডিং এবং দুটির মাঝে যে জিনিসটি আছে সেটি হলো সিস্টেম বাউন্ডারি। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম, কি কি? সিস্টেম, সারাউন্ডিং আর সিস্টেম বাউন্ডারি। তো জিনিসগুলো কি সেটা আমরা জানবো। এই তিনটে ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স হলো এই তিনটে জিনিসের সমষ্টিকে আমরা ইউনিভার্স বলি। ইউনিভার্স হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জিনিসটাকে আমরা ইউনিভার্স বলছি। তো ইউনিভার্সের মধ্যে যদি আমরা এইটাকে ইউনিভার্স ধরে নিই, এরকম একটি চারচৌকো অংশকে যদি আমরা ইউনিভার্স ধরে নিই, তাহলে সেই ইউনিভার্সের মধ্যে যে অংশটি নিয়ে আমরা কাজ, আমাদের মেন কনসার্ন, সেই অংশটিকে আমরা বলি সিস্টেম। যে অংশটি নিয়ে আমাদের মেন কনসার্ন, যে অংশটি নিয়ে আমরা কাজ করতে চলেছি, সেই অংশটিকে বলি আমরা সিস্টেম। সেই সিস্টেমের যে বাউন্ডারি, এইটাকে বলা হয় সিস্টেম বাউন্ডারি। যে অংশ দিয়ে এই সিস্টেমকে বাকি ইউনিভার্স থেকে আলাদা করা আছে সেটাকে বলে সিস্টেম বাউন্ডারি। এবং বাইরের অংশটি, সিস্টেম বাউন্ডারি বাদ দিয়ে বাকি অংশটিকে বলে সারাউন্ডিং। তাহলে এই পুরো অংশটি হলো ইউনিভার্স, যে অংশটা আমাদের মেন কনসার্ন সেটাকে বলে সিস্টেম। সিস্টেমকে সারাউন্ডিং থেকে যে অংশ আলাদা করে রাখে সেটাকে বলে সিস্টেম বাউন্ডারি। এবং সিস্টেম বাদ দিয়ে ইউনিভার্সের বাকি পুরো অংশকে বলি আমরা সারাউন্ডিং। ওকে, তো এখানে এবার আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে সিস্টেমকে আমরা ক ভাগে ভাগ করতে পারি এবং সিস্টেম বাউন্ডারিকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথম সিস্টেম বাউন্ডারি থেকে শুরু করব। সিস্টেম বাউন্ডারিকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পারি। সিস্টেম বাউন্ডারিকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? না, অ্যাকচুয়াল বাউন্ডারি আর হাইপোথেটিক্যাল বাউন্ডারি। তাহলে অ্যাকচুয়াল বাউন্ডারি আর হাইপোথেটিক্যাল বাউন্ডারির মধ্যে পার্থক্য কি? না, এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক আমরা সাইকেলের টায়ারের হাওয়া, এটাকে নিয়ে আমরা স্টাডি করছি। তাহলে সিস্টেমের অ্যাকচুয়াল বাউন্ডারি কি? না, ওই যে টিউবটা, যেটার মধ্যে হাওয়াটি আছে, তো সেই টিউবটাকে আমরা বলছি সিস্টেম বাউন্ডারি। অথবা ধরা যাক আমরা একটি চৌবাচ্চার জল নিয়ে কাজ করছি, তাহলে সেই চৌবাচ্চার দেওয়ালটি হলো সিস্টেমের বাউন্ডারি। বা একটি বিকারে জল নিয়ে কাজ করছি, তো সেই বিকারের পাত্র বা বিকারের দেওয়ালটি হচ্ছে সিস্টেম বাউন্ডারি। তো এইগুলো যেহেতু আমরা
অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এই বাউন্ডারিটিকে অ্যাকচুয়ালি আমরা চোখে দেখতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি, সেই জন্য এইটাকে বলি আমরা অ্যাকচুয়াল বাউন্ডারি। whereas যদি আমরা খেয়াল করে দেখি কোনো একটি পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে এবং সেই পাইপটির একটি ছোট্ট কন্ট্রোল ভলিউম নিয়ে আমরা কাজ করছি, সেই ক্ষেত্রে এই পাইপটির সেই কন্ট্রোল ভলিউমটিকে আমরা বলি হাইপোথেটিক্যাল বাউন্ডারি। কেন না, এর মধ্যে দিয়ে জল পাস করছে, এর মধ্যে দিয়ে জল পাস করছে, এই দিক দুটো আমাদের একটা অ্যাকচুয়াল বাউন্ডারি আছে, কারণ আমরা এটা বুঝতে পারছি বা অনুভব করতে পারছি, কিন্তু এইখানটায় আমাদের কোনো অ্যাকচুয়াল বাউন্ডারি নেই। এই দুটো জায়গায় আমাদের কোনো অ্যাকচুয়াল বাউন্ডারি নেই। এখানে কোনো, এটা পুরোটাই একটা পাইপ, ফাঁপা পাইপ। তো এর মধ্য দিয়ে যখন জল যাচ্ছে, এইখানটা আমরা একটা কল্পনা করে নিচ্ছি এখানে একটি বাউন্ডারি আছে। সেইভাবে আমরা বিভিন্ন ইকুয়েশন ডিরাইভ করি, যেমন উদাহরণ হিসাবে বার্নৌলিস ইকুয়েশন নেওয়া যেতে পারে বা ফ্লো ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন গুলো এইরকম ধরনের হাইপোথেটিক্যাল বাউন্ডারি ধরে নিয়ে আমরা ডিরাইভ করে থাকি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের আমরা কটা ভাগ হয় সেটা সম্পর্কে জানবো। তো এখানে আমি নতুন করে লিখছি, সিস্টেমকে মেইনলি তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি না, সিস্টেমকে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। সিস্টেমকে মানে এইগুলোকে কিভাবে ভাগ করা হচ্ছে না, ওপেন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের মাস এবং এনার্জি দুটি পারাপার করতে পারে। ওপেন সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করে মাস এবং এনার্জি দুটি পারাপার করতে পারে, মানে ভর এবং শক্তি দুটি পারাপার করতে পারে। whereas ক্লোজ সিস্টেমের জন্য, ক্লোজ সিস্টেমের বাউন্ডারিকে শুধুমাত্র এনার্জি ক্রস করতে পারে, মাস কিন্তু ক্লোজ সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করতে পারে না। এবং আইসোলেটেড সিস্টেমের বাউন্ডারি কোনোভাবেই কোনো রকম মাস বা এনার্জি কিছুই পারাপার করতে পারে না। মাস বা এনার্জি কোনোটাই আইসোলেটেড সিস্টেমের বাউন্ডারিকে পার করতে পারে না। এবার তাহলে এই দুটো থিওরি থেকে আমরা কি বলতে পারি না, আমরা কি এইটা বলতে পারি যে হাইপোথেটিক্যাল বাউন্ডারি এবং ওপেন সিস্টেম দুটো একে অপরের কনজুগেট। মানে ওপেন সিস্টেম হলে তার বাউন্ডারি সবসময় হাইপোথেটিক্যাল বাউন্ডারি হবে, এবং ক্লোজ বা আইসোলেটেড সিস্টেম হলে তাদের বাউন্ডারি সবসময় অ্যাকচুয়াল বাউন্ডারি হবে। উত্তরটা হলো না, আমরা এটা বলতে পারি না। তার কারণ কিছু এমন উদাহরণ আছে ওপেন সিস্টেম অথচ অ্যাকচুয়াল বাউন্ডারি আছে, এটি আমরা দেখতে পাই। যেমন উদাহরণ হিসাবে আমরা একটি মেমব্রেন ধরে নিতে পারি। মেমব্রেন মানে অর্ধবিচ্ছেদ্য পর্দা, বা ধরে নেওয়া যাক কোনো একটি ফিল্টার পেপার। তো আমরা একটি ফিল্টার পেপারকে ফানেলের মধ্যে রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি জল দিই, এটি কিন্তু একটি অ্যাকচুয়াল বাউন্ডারি, কারণ এটা আমরা অনুভব করতে পারছি, ফিল্টার পেপারকে আমরা অনুভব করতে পারছি।
দেখতে পাচ্ছি চোখে, তাহলে এটি একটি অ্যাকচুয়াল বাউন্ডারি। কিন্তু জল এর মধ্যে দিয়ে ক্রস করে চলে আসছে, চলে এসে নিচে জমা হচ্ছে, তাহলে এই জিনিসটি একটি ওপেন সিস্টেমের উদাহরণ, অথচ এর বাউন্ডারিটি একটি অ্যাকচুয়াল বাউন্ডারির উদাহরণ। তাহলে একই ধারে আমরা ওপেন সিস্টেম অথচ অ্যাকচুয়াল বাউন্ডারি, সেটাও হতে পারে, সেটাও সম্ভব। সবসময় ওপেন সিস্টেম মানে হাইপোথেটিক্যাল বাউন্ডারি হবে সেটার কোনো মানে নেই। এরপর আমরা যে জিনিসটি নিয়ে পড়ব সেটি হলো থার্মোডাইনামিক্যাল প্রপার্টি। তাহলে থার্মোডাইনামিক্যাল প্রপার্টি বলতে আমরা কি বুঝি? প্রথমে এটা জানবো আমরা কি পরীক্ষার সাহায্যে যে সব জিনিসকে পরিমাপ করা যায়, যেসব ভৌত রাশি বা ফিজিক্যাল প্রপার্টিকে আমরা পরিমাপ করতে পারি বা ক্যালকুলেট করতে পারি, সেই সব প্রপার্টিগুলোকে আমরা ক্যালকুলেট না, মেজার করতে পারি, সেই সব প্রপার্টিগুলোকে আমরা থার্মোডাইনামিক্যাল প্রপার্টি বলি। তো থার্মোডাইনামিক্যাল প্রপার্টিকে মেনলি দু ভাগে ভাগ করা যায়। কি কি? থার্মোডাইনামিক্যাল প্রপার্টিকে দু ভাগে ভাগ করা যায়। একটি হলো ইন্টেন্সিভ প্রপার্টি, অপরটি হলো এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এই ইন্টেন্সিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি জিনিস দুটো কি না? ইন্টেন্সিভ প্রপার্টি হলো সেই সমস্ত প্রপার্টি যেগুলি মাসের উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। এইভাবে আমরা মনে রাখতে পারি। এখানেও ইন্টেন্সিভ, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অফ মাস বা পরিমাপ, ইন্ডিপেন্ডেন্ট অফ মেজারমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে এটি মাস ছাড়া ভলিউমও হয়, সেটির উদাহরণ খুবই কম, বাট সাধারণভাবে এটি হয় ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। আর এক্সটেন্সিভ প্রপার্টি হলো ডিপেন্ডেন্ট অন মাস। মানে এটি কি? উদাহরণ দিয়ে বুঝলে আমরা এই জিনিসটি খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরে নেওয়া যাক কোনো একটি পাত্রে কিছুটা পরিমাণ জল আছে, তাহলে এই যে জলটি আছে, জলটির পরিমাণটা কতটা, এর ওজন কতটা, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? সেটি ডিপেন্ড করছে এর মধ্যে কতটা ভলিউম আছে, বা উল্টোভাবে বলতে গেলে এটি কতটা ভলিউম ওয়াটার আছে এর মধ্যে, সেটি ডিপেন্ড করছে এর মধ্যে কতটা ওজনের জল আছে। তাহলে ওজন বা মাস এটি একটি এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ছে। মাস বা ওয়েট এই দুটি একটি এক্সটেন্সিভ প্রপার্টি। whereas যদি আমরা এর মধ্যে জল আরো অ্যাড করি তাতে মাসটি বাড়বে, জলের ওজনটি বাড়বে, কিন্তু এই জলটির যদি ধরে নেওয়া যায় ডেনসিটি রো, তাহলে সেই রোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা যত ওজনের জলই আমরা এতে অ্যাড করি না কেন, তাহলে রো হলো ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, সেটা একটি ইন্টেন্সিভ প্রপার্টি। এখানে বলে রাখা ভালো, যে কোনো স্পেসিফিক ভলিউম
বা যে কোনো স্পেসিফিক কথাগুলি, যেমন স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক এন্ট্রপি, জিনিসগুলি কি সেটা আমরা পরে দেখব, পরবর্তীকালে শিখব। এই সবকটি কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেন্সিভ প্রপার্টি, whereas এদের প্রতিকটার একটি করে এক্সটেন্সিভ প্রপার্টি আছে, যেটি হলো যেমন ভলিউম, এনথালপি, টোটাল এন্ট্রপি এটসেট্রা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, সাধারণভাবে এক্সটেন্সিভ প্রপার্টির প্রতিকটা এক্সটেন্সিভ প্রপার্টিকে আমরা যদি মাস দিয়ে ভাগ করি তাহলে আমরা অবভিয়াসলি একটা করে ইন্টেন্সিভ প্রপার্টি পাবো। ঠিক, তাহলে যে কোনো ইন্টেন্সিভ প্রপার্টিকে যদি আমরা মাস দিয়ে গুণ করি তাহলে আমরা কোনো একটি এক্সটেন্সিভ প্রপার্টি পাবো। এবার আমরা এর পরে যে দিকটায় যাব সেটি হলো স্টেট ফাংশন এবং পাথ ফাংশন। তো আমরা ফাংশন জিনিসটা কি সেটি সম্পর্কে আগে জানবো। কোনো একটি থার্মোডাইনামিক্যাল কোনো একটি সিস্টেমের প্রপার্টিগুলি যদি আমাদের নির্দিষ্ট থাকে তাহলে সেই প্রপার্টিগুলোকে বলে, এটিকে বলে স্টেট অফ দ্য সিস্টেম। যে প্রপার্টিগুলো আমরা ডিফাইন করতে পারলে সেই সিস্টেমটা সম্পর্কে সব কটি তথ্য, মৌলিক তথ্য আমরা পেয়ে যাই, সেটিকে বলে স্টেট অফ দ্য সিস্টেম। তো এই স্টেট অফ দ্য সিস্টেমের উদাহরণ হিসাবে আমরা কি লিখতে পারি না, স্টেট অফ দ্য সিস্টেমের উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি প্রেসার, টেম্পারেচার, এইগুলিকে আমরা, বা ভলিউম, এইগুলি আমাদের নির্দিষ্ট থাকলে সাধারণভাবে আমরা সেই সিস্টেমের স্টেটটা জানতে পারি। তো এই রকমই একটি স্টেট থেকে অন্য আরেকটি স্টেটে যাওয়ার জন্য যাওয়াকে বলে ফাংশন। তো এই জায়গায় আমাদের দু রকমের ফাংশন সম্পর্কে জানতে হবে। এটার সহজ কথা, এর মানে হলো, ধরা যাক একটি বস্তু, একটি পদার্থের টেম্পারেচার ছিল T1, তো বাকি এগুলিকে কনস্ট্যান্ট রেখে আমরা টেম্পারেচারটিকে T2 করলাম। তো এই যে চেঞ্জটি হলো এটিকে বলে চেঞ্জ অফ দ্য স্টেট। তো এগুলির স্টেটের চেঞ্জের জন্য আমাদের বিভিন্ন ফাংশন থাকে। এই ফাংশনকে আমরা মেনলি দুভাগে ভাগ করে থাকি, কি না, স্টেট ফাংশন আর পাথ ফাংশন। স্টেট ফাংশন আর পাথ ফাংশন। এই দুটি জিনিস কি না, স্টেট ফাংশন হলো যদি আমাদের ইনিশিয়াল, যদি আমরা এই ধরা যাক একটি সিস্টেমকে আমরা, এটি হলো ইনিশিয়াল স্টেট এবং এটি হলো ফাইনাল স্টেট। তো আমরা সিস্টেমটিকে এইভাবে ফাইনাল স্টেটে নিয়ে গেলাম, আর আমরা আরেকটি ভাবে ফাইনাল স্টেটে নিয়ে গেলাম এইভাবে। তো এটি হলো ইনিশিয়াল স্টেট আর এটি হলো ফাইনাল স্টেট। তো এই দুটি বিভিন্ন পাথে যাওয়া সত্ত্বেও যদি ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটটি সমান হয়, সেক্ষেত্রে যেসব ফাংশনের কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলে স্টেট ফাংশন। মানে
যদি আমার কাছে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটটি সমান এবং আমি যে কোনো পাথেই যাই না কেন, আমার সেই সব ফাংশনের ভ্যালু কোনো পরিবর্তন হবে না, সেই সব ফাংশনগুলিকে বলে আমাদের স্টেট ফাংশন। পাথ ফাংশন কোনগুলো? না, যদি আমরা অন্য কোনো পাথে যাই, সেক্ষেত্রে যদি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাই, সেক্ষেত্রে সেই সব যেসব ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়ে যায় সেগুলিকে বলে পাথ ফাংশন। ওকে, যেমন উদাহরণ হিসাবে আমরা যদি ওয়ার্ক ডান নিই, ওয়ার্ক ডান কে আমরা কি জানি? যদি প্রেসার ভলিউম ওয়ার্ক হয়, তার জন্য ডাব্লিউ হয় পি ডেল ভি। এটি কিভাবে আসছে সেটা আমরা আজকেই দেখব একটু পরে। তাহলে পি ডেল ভি যদি হয়, গ্রাফ থেকে আমরা কিরম ভাবে হবে সেটি? না, আমরা সোজা কথায় একটি লাইন টানলাম, বা এটিকে এইভাবেও লেখা যেতে পারে ইন্টিগ্রেশন অফ পি ডিভি। তাহলে এই কার্ভটির মধ্যের ক্ষেত্রফল বা এরিয়া কতটা, সেই এরিয়াটি হবে ওয়ার্ক ডান। তো আমরা যদি এই পথে যাই, ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে পৌঁছাই, তাহলে আমার ওয়ার্ক ডান হবে এইটা। whereas আমরা যদি এই পথে যাই, আমার ওয়ার্ক ডান হয়ে যাবে কিন্তু এই পুরো এরিয়াটা। তাহলে আমরা যদি 1 নম্বর পাথে যাই, আমার ওয়ার্ক ডান অনেক বেশি হবে rather than আমরা যদি 2 নম্বর পাথে যাই। ঠিক আছে? তো তাহলে আমরা ওয়ার্ক ডানকে একটি পাথ ফাংশন বলে চিহ্নিত করতে পারি। এরকম আরো কিছু পাথ ফাংশন আছে, যেমন হিট ট্রান্সফার, এটিও একটি, বা অনেকে এটিকে কিউ দিয়ে লেখে। হিট ট্রান্সফারও একটি পাথ ফাংশন। তো আমরা এর আগে আরেকটা জিনিস পড়ে, এর আগে যে চ্যাপ্টারটি পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তো এরপর আমরা জানবো থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম কিভাবে হয়। থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানবো। না, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের 3টে ইকুইলিব্রিয়াম একসাথে যদি আমরা পাই, সেক্ষেত্রে সেটিকে বলে কোনো একটি সিস্টেম থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। যেমন কি কি সেগুলি? 1 নম্বর হলো থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম। 2 নম্বর হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আর 3 নম্বর হলো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এই 3টে ইকুইলিব্রিয়াম যদি একসাথে থাকে, তবেই কোনো একটি সিস্টেমকে বলা হয় থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, সেই সিস্টেমটি থার্মোডাইনামিক্যালি ইকুইলিব্রিয়ামে আছে। এগুলির মানে, থার্মাল ইকুইলিব্রিয়ামের মানে হলো সেই সিস্টেমটির সাথে সারাউন্ডিং এর টেম্পারেচারের কোনো ডিফারেন্স নেই, ডেল্টি জিরো। সারাউন্ডিং এবং সিস্টেমের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স নীল, তখন সেই সিস্টেমটি হলো থার্মাল ইকুইলিব্রিয়ামে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কোনো ফোর্স, এক্সট্রা ফোর্স সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কাজ করছে না, তাহলে ফোর্স ডিফারেন্স জিরো। এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কথাটির মানে হলো তার কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ জিরো, এবং সেটি রাসায়নিক সাম্যাবস্থায় আছে, তার মানে এটির কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হচ্ছে না।
ওকে, তো এরপর আমরা তাহলে যে জিনিসটি দেখব সেটি হলো বিভিন্ন প্রকার প্রক্রিয়া বা প্রসেস, থার্মোডাইনামিক্যাল প্রসেস সম্পর্কে আমরা জানবো। এই যে বিভিন্ন স্টেটের চেঞ্জ গুলোকে আমরা একটি করে প্রসেস বলে থাকি। এই প্রসেসগুলোকে মেনলি তিন ভাগে ভাগ করা যায়। কি কি না, প্রসেসকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? রিভার্সিবল প্রসেস, irreversible process, আর হলো কোয়াসিস্ট্যাটিক প্রসেস। যার মধ্যে রিভার্সিবল এবং ইররিভার্সিবল প্রসেস এই দুটি সম্পর্কে আমাদের জানতে হবে। কোয়াসিস্ট্যাটিক প্রসেসটি আমাদের সিলেবাসের বাইরে, তাও আমি বলে দেবো। রিভার্সিবল প্রসেস হলো সেই ধরনের প্রসেসগুলি যেগুলিকে খুব ছোট, যে প্রসেসগুলির পরিবর্তন, স্টেটের চেঞ্জ খুব অল্প অল্প করে হয়, খুব ছোট্ট পরিবর্তন হয়, তার জন্য সেই প্রসেসগুলিকে কোনো একটি অংশে থামিয়ে সেটিকে আবার পুরানো জায়গায় নিয়ে যাওয়া যায় without any change of a system, any property of system and surrounding both. এইটা আমাদের মনে রাখতে হবে। সিস্টেম বা সারাউন্ডিং এরও কোনো প্রপার্টি চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি এটা আমার প্রপার্টি লেখা উচিত ছিল, ডেল প্রপার্টি অফ সিস্টেম or surrounding equal to zero, কোনো পরিবর্তন হবে না, সেটি হলো রিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসের জন্য অবভিয়াসলি সেটি পরিবর্তন হবে। যে ধরনের প্রসেসে সিস্টেম অথবা সারাউন্ডিং এর কোনো একটি প্রপার্টি পরিবর্তন দেখা যায় সেটিকে বলে ইররিভার্সিবল প্রসেস। কোনো একটি প্রপার্টির পরিবর্তন দেখা গেলেই সেটিকে বলবে ইররিভার্সিবল প্রসেস। আর কোয়াসিস্ট্যাটিক প্রসেস সেই প্রসেসগুলো যেগুলো ইনফাইনিটেসিমালি স্মল চেঞ্জে হয়। এবার এখানে একটি প্রশ্ন উঠছে, অবভিয়াসলি রিভার্সিবল প্রসেস এবং কোয়াসিস্ট্যাটিক প্রসেস দুটোই ইনফাইনিটেসিমালি স্মল চেঞ্জে হচ্ছে, তাহলে দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? না, মেইন ডিফারেন্স হলো কোয়াসিস্ট্যাটিক প্রসেসের জন্য কিন্তু ডেল প্রপার্টি অফ সিস্টেম অর সারাউন্ডিং নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে এই দুটো সবচেয়ে ভালো বোঝা যায় যদি আমরা একটি করে উদাহরণ নিই। রিভার্সিবল প্রসেস একটি উদাহরণ যেটি রিভার্সিবল প্রসেস অথচ কোয়াসিস্ট্যাটিক নয়, আরেকটি উদাহরণ যেটি কোয়াসিস্ট্যাটিক প্রসেস অথচ রিভার্সিবল নয়। তাহলে আমরা যদি ধরে নিই কোনো একটি পেন্ডুলাম ক্রমশ সিম্পল হারমোনিক মোশনে দুলছে, তাহলে এটি একটি রিভার্সিবল প্রসেস। যদি আমরা এর মধ্যে কোনো এয়ার না থাকে, যদি এই পেন্ডুলামটি কোনো একটি ভ্যাকুয়ামে দোলে, কোনো রেজিস্ট্যান্স কাজ না করে, রেজিস্ট্যান্স ফোর্স যদি কোনো কাজ না করে, তাহলে এটি একটি রিভার্সিবল প্রসেস। কারণ এটির ইনফাইনিটেসিমালি স্মল চেঞ্জ না হলেও এটি প্রপার্টির কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটি একটি রিভার্সিবল প্রসেস বাট কোয়াসিস্ট্যাটিক নয়। whereas আমরা যদি পিস্টন প্লাঞ্জার ওয়ার্ক ধরি, রিয়েল লাইফ পিস্টন প্লাঞ্জার ওয়ার্ক সবসময় একটি
আমরা খুব হালকা কোনো একটি প্রেসার দিচ্ছি, খুব অল্প ইনফিনিটেসিমালি স্মল প্রেসার দিচ্ছি, তাহলে এটি একটি কোয়াসিস্ট্যাটিক প্রসেস হচ্ছে। কিন্তু এই দুটি জায়গায় আমাদের হিট লস হচ্ছে। এই দুটি জায়গায় ঘর্ষণের জন্য বা ফ্রিকশনের জন্য এই দুটি জায়গায় হিট লস হচ্ছে। তো হিট লস হওয়ার জন্য আমরা কিন্তু এটি কোয়াসিস্ট্যাটিক হলেও এটিকে রিভার্সেবল প্রসেস আমরা বলতে পারি না। বোঝা গেল? তাহলে একটি প্রসেস আমরা দেখলাম যেটি রিভার্সেবল অথচ কোয়াসিস্ট্যাটিক নয়, আরেকটি প্রসেস দেখলাম যেটি রিভার্সেবল নয় কিন্তু কোয়াসিস্ট্যাটিক প্রসেস। থার্মোডাইনামিক্যাল প্রসেসগুলোকে আরো কিছু ভাগে ভাগ করা যেতে পারে। সেই ভাগগুলি আমরা দেখব। আদার্স প্রপার্টির উপর ডিপেন্ড করে, আদার্স থার্মোডাইনামিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা এই ভাগগুলি করে থাকি। যেমন সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। সাইক্লিক প্রসেসের সবসময় ইনিশিয়াল কন্ডিশন ইকুয়াল টু ফাইনাল কন্ডিশন হয়, মানে এটি যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাতেই এসে শেষ হয়, সেটা যেভাবেই হোক না কেন। সাইক্লিক প্রসেস মানে এটা নয় যে সেটাকে গোল হতে হবে, সেই প্রসেসটাকে গোল হতে হবে, সেটা নয়। সাইক্লিক প্রসেস যেভাবে হোক আসতে পারে, বাট ব্যাক করে তার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যেন ইকুয়াল পজিশনে থাকে, সেই প্রসেসগুলোকে বলে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস ছাড়াও আইসোথার্মাল প্রসেস হয়। আইসোথার্মাল প্রসেস মানে সেই প্রসেসের টেম্পারেচারের চেঞ্জ, সেই প্রসেস চলাকালীন টেম্পারেচারের চেঞ্জ ইকুয়াল টু 0 হয়। আরেকটি হলো আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের জন্য প্রেসারের চেঞ্জ 0 হয়। আইসোকোরিক প্রসেসের জন্য ভলিউমের চেঞ্জ 0 হয়। ভলিউমের কোনো চেঞ্জ হয় না এই প্রসেসটা চলাকালীন, আইসোকোরিক প্রসেস চলাকালীন ভলিউমের কোনো চেঞ্জ হয় না। এগুলি ছাড়াও আরেকটি প্রসেস আছে যেটি কিনা হলো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কোনো হিট এক্সচেঞ্জ হয় না, অ্যাডিয়াবেটিক প্রসেস চলাকালীন সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটের পরিবর্তন হয় না। ওকে, তো এখানে +2 কোর্সের জন্য মেইনলি আমাদের রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেসের ডিফারেন্স আর এইখান থেকে আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই দুটি কোশ্চেন আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। আমরা যদি এর পেছনের থিওরি গুলো ভালো করে বুঝতে পারি, আমরা আরামসে এর ডিফারেন্স গুলো লিখতে পারবো। এরপরে আমরা যে জিনিসটি জানবো সেটি হলো ইন্টারনাল এনার্জি বা অন্তঃশক্তি কি, যেটিকে আমরা ইউ দিয়ে ডিনোট করে থাকি। ক্যাপিটাল ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জির সিম্বল। ওকে,
আর স্মল ইউ হচ্ছে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি বোঝাতে কাজে লাগে। তো ইন্টারনাল এনার্জি জিনিসটা কি না, প্রতিটা সিস্টেমকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য যে কিছু পরিমাণ শক্তি বহন করে সেই এনার্জিটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। সেই এনার্জিটা দিয়ে এরা বাইরের থেকে কোনো শক্তি ছাড়াই, বাইরের থেকে কোনো শক্তি না পেয়েও কোনো কাজ করতে পারে। ট্রান্সলেশন এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, বন্ড এনার্জি, এই ধরনের এনার্জিগুলি সাধারণভাবে এই ইন্টারনাল এনার্জির উৎস হয়ে থাকে। এই ইন্টারনাল এনার্জি বলতে এই ধরনের এনার্জিগুলির সামেশনকে বোঝায়। ওকে, তো ইন্টারনাল এনার্জি কখনো কোনো একটি সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করতে পারে না। ইন্টারনাল এনার্জি কখনো কোনো একটি সিস্টেমের বাউন্ডারি ক্রস করতে পারে না। এখানে জেনে রাখা ভালো, সাইক্লিক প্রসেসের জন্য ইন্টারনাল এনার্জির চেঞ্জ সব সময় জিরো হয়। সাইক্লিক প্রসেসের ইন্টারনাল এনার্জির চেঞ্জ সব সময় জিরো হয়। এরপর আমরা জানবো মেইনলি হিট এবং ওয়ার্ক সম্পর্কে। হিট এবং ওয়ার্ক সম্পর্কে আমরা এরপর শিখবো। কি কি না, হিট এবং ওয়ার্ক, হিট ট্রান্সফার আর ওয়ার্ক ডান, এই দুটো প্রপার্টি খুবই সিমিলার প্রপার্টি, কারণ এই দুটো প্রপার্টি আমাদের বাউন্ডারিকে ক্রস করতে পারে, সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করতে পারে। হিট ট্রান্সফারও হতে পারে বা ওয়ার্ক ডানও সিস্টেমের ওপর বা সিস্টেম করতে পারে। এবার এইগুলির জন্য আমাদের একটি নির্দিষ্ট করে সাইন আছে যে হিট ট্রান্সফার বাই দ্য সিস্টেম or heat transfer to the system, এর জন্য একটি পজিটিভ এবং একটি নেগেটিভ ধরা হয়, অপরটিকে নেগেটিভ ধরা হয়। এবার কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ সেটাই সম্পূর্ণভাবে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। এখানে অনেক স্টুডেন্ট আমার কাছে এটি নিয়ে কনফিউজ হয়ে যায়। এটি নিয়ে কনফিউশনের কারণ হয়ে ওঠে আমার কাছে যে ধরনের প্রশ্ন আসে যে স্যার ফিজিক্সে এক ধরনের সাইন দেখছি, কেমিস্ট্রিতে ঠিক তার অপোজিট সাইন সেই এর জন্য ইউজ করা হচ্ছে। এটি সম্পূর্ণভাবে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। শুধু মনে রাখতে হবে যেন আমরা সাইনটি কনসিস্টেন্টলি ইউজ করি। কোনো একটি জায়গায় আমরা পজিটিভ এবং কোনো একটি জায়গায় নেগেটিভ না ইউজ করে ফেলি, যেন সেই এর কনসিস্টেন্সি বজায় থাকে। তো আমি সাধারণভাবে ফিজিক্সের নিয়ম বা ইঞ্জিনিয়ারিং এর নিয়মটাই মেনে চলি, যেটি হলো কিনা heat work done by the system positive, work done to the system negative। মানে সোজা কথায় সিস্টেম যে ওয়ার্কটা করছে সেটি পজিটিভ, সিস্টেমের ওপর যে ওয়ার্কটি করা হচ্ছে সেটি নেগেটিভ। হিট ট্রান্সফারটি ওয়ার্ক ডানের ঠিক উল্টো হয়। হিট ট্রান্সফার সবসময় ওয়ার্ক ডানের ঠিক উল্টো হবে। যেহেতু ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম নেগেটিভ, অতএব হিট ট্রান্সফার ফ্রম দ্য সিস্টেম হবে নেগেটিভ, হিট ট্রান্সফার টু দ্য সিস্টেম হবে পজিটিভ। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি সিস্টেমের মধ্যে সারাউন্ডিং থেকে যদি হিট ট্রান্সফার হয় সেটিকে পজিটিভ ধরছি আমি, সিস্টেমের থেকে যদি সারাউন্ডিং এ হিট ট্রান্সফার হয় সেটিকে আমরা নেগেটিভ ধরছি। আর ওয়ার্ক ডানের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এটি পুরোপুরিভাবে স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে। এটির সাথে কোনো অসুবিধা নেই যদি না আমরা এই
হিটটাকে কনসিস্টেন্সিটাকে বজায় না রাখি। কনসিস্টেন্সিটাকে বজায় রাখলে আমাদের এতে কোনো অসুবিধা নেই, আমরা উল্টো সাইনটাও ধরতে পারি, যেটি সাধারণভাবে কেমিস্ট্রিতে ধরা হয়ে থাকে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমটাকে নেগেটিভ ধরা হয় কেমিস্ট্রিতে। ওকে, সাধারণভাবে এইটি কেমিস্ট্রি বইতে তোমরা পেয়ে থাকবে। তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগে যে জিনিসটা আমি বলেছিলাম যে প্রেসার ভলিউম ওয়ার্কের ফর্মুলা হচ্ছে W ইকুয়াল টু পি ডেল ভি। এই ফর্মুলাটি আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ফর্মুলাটা কোথা থেকে এলো সেই জিনিসটা এর পেছনের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখব, বা ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখব। ধরে নিয়ে আমরা একটা পিস্টন প্লাঞ্জার সিস্টেমের জন্য, এটি একটি প্লাঞ্জার এবং এটি একটি পিস্টন। তো এই পিস্টনটির ওপর আমরা ফোর্স দিচ্ছি, F, এবং ফোর্স দেওয়ার জন্য এই পিস্টনটি এইরকম ভাবে এগিয়ে এসছে, এতটা এগিয়ে এসছে। এইটি পিস্টনটির ইনিশিয়াল পজিশন এবং এটি পিস্টনটির ফাইনাল পজিশন। ওকে, তাহলে এইটা ধরে নিলাম আমি dx, ডেল্টা এক্স বা dx, খুব স্মল একটা চেঞ্জ হয়েছে ধরে নিলাম, যেটা কিনা dx। ওকে, তো dx চেঞ্জের জন্য বা ডেল্টা এক্স চেঞ্জ করার জন্য আমরা এক ফোর্স দিয়েছি, ডেল্টা এক্স এই দিকে এসছে তার জন্য। তাহলে ওয়ার্ক ডান সম্পর্কে আমরা কি জানি? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে একটি cos থিটা আছে, কিন্তু যেহেতু এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন একই দিকে, সেহেতু cos থিটা ইকুয়াল টু 1, সেই কারণে আমরা cos থিটাটাকে নেগলেক্ট করেছি। তো ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কি? ফোর্স হচ্ছে প্রেসার বাই এরিয়া, প্রেসার বাই এরিয়া অফ দ্য পিস্টন। মানে এটি সোজা কথায় একটি, এই পার্টটি যদি আমরা ফ্রন্ট ভিউ নিই, এই দিক থেকে যদি আমরা ভিউ নিই, তাহলে এটি একটি চারচৌকো পিস্টন টাইপের। তো এর এরিয়াটা হচ্ছে এ ধরে নিলাম, ঠিক আছে? চারচৌকো, বা যদি এটি গোল হয় তাহলে গোল, তার এরিয়াটা আমি এ ধরে নিচ্ছি। তাহলে পি বাই এ হচ্ছে ফোর্স, পি ইন্টু এ, তাই তো? ফোর্স বাই এরিয়া হচ্ছে প্রেসার, তাহলে পি ইন্টু এ হচ্ছে ফোর্স ইন্টু ডিএক্স। ডিএক্সটাকে আমি ডিএক্সই রাখলাম। তাহলে এটাকে আমি এরকম কি লিখতে পারি না? ডি ইন্টু এক্স, ডিএক্স মানে এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার যে টোটাল চেঞ্জ সেটাই হচ্ছে এইটা। আমি সোজা কথায় এটাকে ডিফারেন্সিয়েশনের ভেতর নিয়ে চলে এসেছি, ডিফারেন্সিয়ালের ভেতর নিয়ে চলে এসেছি। তাহলে এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট সেটাই তো ভলিউমের চেঞ্জ ইন্টু প্রেসার, এইখান থেকে এই ফর্মুলাটি এসছে। বা এখানে যদি আমরা ডিএক্স এর বদলে যদি চেঞ্জটা, ডিসপ্লেসমেন্টটা অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডেল এক্স ও ব্যবহার করতে পারতাম, পি ইন্টু এ ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স চেঞ্জ, এরিয়াটা কনস্ট্যান্ট, তার জন্য এরিয়াটাকে ভেতরে নিয়ে এলে প্রেসার ইন্টু এক্স ইন্টু এ ডেল, সেটাই হচ্ছে পি ইন্টু ডেল ভি। ওকে, এইখান থেকে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলাটি এসছে। তো ওয়ার্ক ডান এখানে যেহেতু
সিস্টেমের উপর করা হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাদের আগের নিয়ম অনুযায়ী এখানে একটা নেগেটিভ সাইন আসবে। সিস্টেমের উপর যে কাজটি করা হচ্ছে, ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম করা হচ্ছে, সেই জন্য একটা নেগেটিভ সাইন আসবে, এখানে একটি নেগেটিভ সাইন আসবে, এখানে একটি নেগেটিভ সাইন আসবে, তাই তো? তো এখানে একবার যাচাই করে দেখা যাক নেগেটিভ সাইনটা সত্যিকারের সিগনিফিকেন্ট কিনা। দেখো এখানে খেয়াল করে, প্রথমে ডেল ভি কথাটির মানে কি? ডেল ভি কথাটির মানে হচ্ছে ভলিউম, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, তাই তো? তো আমাদের ডেল ভি, এখানে ভলিউম যেটা ইনিশিয়াল ভলিউম ছিল, ফাইনাল ভলিউম কিন্তু তার থেকে কম, তাহলে এই কোয়ান্টিটিটা একটি নেগেটিভ কোয়ান্টিটি। তো আমরা অলরেডি একটি নেগেটিভ সাইন এখানে পেয়ে যাব। সেই কারণে যদি আমরা নেগেটিভ সাইনটি এখানে ইউজ করি, তাহলে এই ডিভিটা হয়ে যাবে ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল। সেই কারণে আমরা এখানে নেগেটিভ সাইনটি ইউজ করব না। তো বোঝা গেল, আমরা প্রথমে জিনিসটা ভুল করে সেখান থেকে আমি ঠিকের দিকে আনলাম। কেন না, যাতে এই জিনিসটা দ্বিতীয়বার ভুল না হয়। তো আমরা যে ওয়ার্ক ডানের ফর্মুলাটা পাচ্ছি পি ডেল ভি, এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। যদি আমরা সিস্টেমের উপর ওয়ার্ক করি, তাহলে আমাদের এমনি এখানে একটা নেগেটিভ চলে আসবে ডেল ভি, কারণ আমার ডেল ভিটা হবে নেগেটিভ, তাই তো? ডেল ভিটা নেগেটিভ হবে, সেই কারণে অলরেডি এক ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো সেখান থেকে বোঝা যাবে আমাদের এটি ওয়ার্ক ডানটি সিস্টেমের উপর করা হচ্ছে, সিস্টেম ওয়ার্ক ডানটি করছে না। তো আজকে আমরা এখানেই আমাদের ক্লাসটি শেষ করছি। এখানে বলে রাখা ভালো, এর পরের দিনের যে ক্লাসটি সেটি হবে সম্পূর্ণ ফার্স্ট ল ওপর ডিপেন্ড করে। ফার্স্ট ল এর সিলেবাস, ফার্স্ট ল সম্পর্কে জানার অনেক কিছু আছে এবং এর সিলেবাসটা সত্যিই অনেক ভাস্ট। সেই কারণে ফার্স্ট ল এর জন্য আমরা পুরো একটি ভিডিও রাখবো। তারপর সেকেন্ড ল, থার্ড ল অ্যান্ড আদার যেসব থিওরিগুলো জানতে হবে আমাদের, সেটা সম্পর্কে জানবো। এখানে আমরা আজকে একটি ল জেনে নেব, সেটি হলো জিরোথ ল। জিরোথ ল হলো থার্মাল ইকুইলিব্রিয়ামের ল। জিরোথ ল অনুযায়ী আমার কাছে যদি তিনটে বস্তু থাকে, তিনটে পদার্থ থাকে, এ বি সি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এইটি সম্পর্কে মেনশন করতে অনেকেই ভুলে যান। সবাই জানে থার্মোডাইনামিক্সের মেনলি দুটো ল আছে, ফার্স্ট ল আর সেকেন্ড ল, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমাদের অ্যাকচুয়ালি চারটে ল আছে, যেটি কিনা হলো জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো জিরোথ ল সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে জিরোথ ল অ্যাকচুয়ালি এ বি সি থার্মাল, এটা একটি থার্মাল ইকুইলিব্রিয়ামের ল, থার্মাল ল অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। এখান থেকে টেম্পারেচার বা হিট ট্রান্সফারের কনসেপ্ট আসে। জিরোথ ল, থার্মোডাইনামিক্সের জিরোথ ল থেকে টেম্পারেচার বা হিট ট্রান্সফার, এই দুটোর কনসেপ্ট জিরোথ ল থেকে আমরা পাই। এই ল অনুযায়ী যদি এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং আলাদাভাবে এ এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই
বি এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এখানে থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝাচ্ছে না, এদের মধ্যে আগে যেরকম বলেছিলাম কোনো টেম্পারেচারে কোনো হিট ট্রান্সফার হবে না, হিট ট্রান্সফার জিরো। হিট ট্রান্সফার হওয়ার জন্য কি লাগবে, আমাদের টেম্পারেচার ডিফারেন্স জিরো। তাহলে সোজা কথায় জিরোথ ল থেকে আমরা হিট ট্রান্সফার এবং টেম্পারেচার দুটোর কনসেপ্ট পাচ্ছি। যদি এর টেম্পারেচার টি হয়, বি এর টেম্পারেচার টি হয়, তবেই এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, এবং এর টেম্পারেচার টি এবং সি এর টেম্পারেচার যদি টি হয় তবেই এ এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে যেহেতু বি এবং সি এর টেম্পারেচার অলরেডি টি হয়ে গেছে, তাহলে এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স জিরো। টেম্পারেচার ডিফারেন্স যদি জিরো হয় তাহলে এদের মধ্যে হিট ট্রান্সফার জিরো, এবং সেই কারণে এরা দুজন বি এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। বি এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো আজকে এই অবধি থাকলো, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অবধি থাকলো। এর পরের দিন আমরা এখান থেকে চালু করব, এবং এর পরের দিন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে ফার্স্ট জানবো। তারপর আমরা কিছু ওয়ার্ক ডান সম্পর্কে জানবো, যেমন রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেস গুলো, অ্যাডিয়াবেটিক এবং এই ধরনের প্রসেস গুলোর জন্য অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেমের জন্য কি ধরনের ওয়ার্ক ডান হয়, ওয়ার্ক ডানের ফর্মুলা কি, সেগুলো সম্পর্কে জানবো, এবং সেগুলো সম্পর্কে বিভিন্ন গ্রাফ এঁকে আমরা সেগুলির অ্যাকচুয়াল ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। ওকে, আশা করি ভালো লাগছে। এরকম ভাবে এই পরিস্থিতির মধ্যে আর কোনোভাবে পড়ানোর উপায় নেই, তাই আশা করব এই জিনিসগুলি খুবই আনন্দদায়ক হয়ে উঠবে, যেগুলি সম্পর্কে আমরা এতদিন সরে এসেছি। এই চ্যাপ্টারগুলি খুবই শক্ত চ্যাপ্টার, এবং এগুলিকে খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। কালকে আরেকটি পার্ট নিয়ে আমি আবার নতুন ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।